আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলস রিডিং এর ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এরই মধ্যে গত একটা ক্লাসে শিখে ফেলেছিলাম যে কিভাবে প্যারাগ্রাফ হেডিং টাইপের প্রশ্নগুলো সলভ করতে হয়। এই যে প্যারাগ্রাফ ইনফরমেশন কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু ফলো করার বা সেগুলো কিন্তু সলভ করার নিয়মও খানিকটা সেমই। আমাদেরকে প্যারাগ্রাফ হেডিংয়ে বলা হতো যে অনেকগুলো হেডিং দেওয়া আছে, তোমরা নির্ণয় করো যে কোন হেডিংটা কোন প্যারাগ্রাফের হেডিং হতে পারে, সেটা আমাদেরকে ডিসাইড করতে বলা হতো। প্যারাগ্রাফ ইনফরমেশনেও খানিকটা সেম জিনিসই আমাদেরকে করতে হয়, কিন্তু আমাদেরকে হেডিং এর পরিবর্তে কিছু তথ্য দেওয়া হয়ে থাকে এবং আমাদেরকে যাচাই করতে বলা হয় যে এই তথ্যগুলো কোন প্যারাগ্রাফে আছে সেটা নির্ণয় করতে। সো আমরা বেশি দেরি না করে আমরা আমাদের স্ক্রিনে কিন্তু এই টিপস অ্যান্ড টেকনিক্সগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছি। আমরা আজকের ক্লাসে মূলত প্যারাগ্রাফ ইনফরমেশন কিভাবে সলভ করতে হয় এটার টিপস অ্যান্ড টেকনিক্স শিখবো এবং আমরা কিভাবে সহজেই একটি রিয়েল লাইফ কোয়েশ্চেন সলভ করতে পারি সেটাও কিন্তু আমরা আজকে সলভ করে দেখব। আপনারা একদম প্রথমেই আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ হেডিং এবং ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন অনেকটা একই টাইপেরই প্রশ্ন। আমি কিন্তু একটু আগেও আপনাদেরকে এটাই বলেছি যে খানিকটা সলভ করার নিয়মও কিন্তু সেমই হয় দুটোর ক্ষেত্রেই। প্যারাগ্রাফ হেডিং এর ক্ষেত্রে আপনাকে প্যারাগ্রাফের মূল ভাবটা বুঝতে হয় যে প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, এবং প্যারাগ্রাফ ইনফরমেশনের ক্ষেত্রে আমাদেরকে প্যারাগ্রাফের মধ্যে নির্দিষ্ট একটি তথ্য বের করতে বলা হয়। সো একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন প্যারাগ্রাফ হেডিং সলভ করছেন তখন আপনি প্যারাগ্রাফের মূল ভাব নিয়ে কাজ করছেন বা প্যারাগ্রাফের ওভারঅল আইডিয়ার সাথে কাজ করছেন। আর যখন আপনি প্যারাগ্রাফ ইনফরমেশন ম্যাচ করার চেষ্টা করছেন তখন আপনি মূলত প্যারাগ্রাফের মধ্যে একদম নির্দিষ্ট একটা তথ্য খুঁজছেন এবং দেখার চেষ্টা করছেন যে ওই তথ্যটা কোন আপনাকে যেই কোয়েশ্চেনে প্যারাগ্রাফ ইনফরমেশন বলা হয়েছে ওটার সাথে মিলে যায় নাকি। এই দুটা টেকনিক আপনাদের মাথায় মনে রাখতে হবে। আমরা এবার আমাদের স্ক্রিনে কিন্তু বেশ কিছু স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি। আমরা একটা একটা করে প্রত্যেকটা স্ট্র্যাটেজি নিয়েই আলোচনা করব। একদম প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম স্ট্র্যাটেজি হলো যে প্রথমেই আমাদেরকে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য টেক্সটটা পড়ে ফেলতে হবে। আমরা কিন্তু যেই টেক্সট অ্যাটেম্প্ট করছি বা যেই টেক্সট থেকে প্যারাগ্রাফ ইনফরমেশন সলভ করার চেষ্টা করছি সেই টেক্সটটা আমাদেরকে একদম প্রথমেই জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বা ওভারঅল টেক্সটটাতে কি বলা হয়েছে সেটা বোঝার জন্য পড়ে নিতে হবে। দ্বিতীয়ত যে প্রশ্নগুলো বা যে স্টেটমেন্টগুলো আছে, আপনাদেরকে তো প্রশ্নের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে এবং সেই ইনফরমেশনটাই প্রশ্নের সাথে মিলাতে বলা হয়েছে বা প্যাসেজের সাথে মিলাতে বলা হয়েছে। এই যে স্টেটমেন্টগুলো রয়েছে এই স্টেটমেন্টগুলো একদম মনোযোগ দিয়ে পড়বেন এবং প্রশ্নের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে, যে ফ্রেজগুলো আছে, এই যে আমি যেমন কিওয়ার্ডটাকে দাগালাম কারণ কিওয়ার্ড কিন্তু এই স্টেটমেন্টের একটা কিওয়ার্ড হিসেবে কাজ করছে। যে মেইন আইডিয়াটা আপনাকে বুঝতে যেই শব্দগুলো বা যেই বাক্যগুলো বা বাক্যাংশগুলো সাহায্য করছে সেগুলোকেই আমরা সাধারণত কিওয়ার্ড বলে থাকি, এবং আপনি যখন টেক্সটটা পড়ছেন আপনি তখন চেষ্টা করবেন এই কিওয়ার্ডগুলোকে দাগিয়ে ফেলতে বা এই ফ্রেজগুলোকে আইডেন্টিফাই করে খুঁজে বের করে দাগিয়ে ফেলতে। আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এইখানে যে সিনোনিম এবং অ্যান্টিনোনিম বা ধরেন প্যারাফ্রেজ যেগুলো রয়েছে, আপনি যখন প্রশ্নে একটা স্টেটমেন্ট পড়বেন আপনার প্যাসেজে কিন্তু হুবহু যে সেই স্টেটমেন্টটাই দেয়া হবে এটা কিন্তু জরুরি না। আপনি যেই স্টেটমেন্টটা পড়বেন সেটার সিনোনিম বা সেটার প্যারাফ্রেজ কি কি হতে পারে সেটার কথাও একটু ভেবে নিন, কারণ প্যাসেজে কিন্তু এটা লাইকলি বা এটা হতেই পারে যে আপনাকে সেই সিনোনিমগুলো ফেস করতে হবে বা সেই প্যারাফ্রেজগুলো ফেস করতে হবে। প্রশ্নে যে স্টেটমেন্টটি রয়েছে, প্রশ্নের স্টেটমেন্টটি কোন টেক্সট প্যারাগ্রাফে, মানে আপনাকে যেটা নির্ণয় করতে হবে যে আপনাকে প্রশ্নে যেই টেক্সটটা দেওয়া হয়েছে সেটা কোন প্যারাগ্রাফে আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে বা সেটাকে আপনার লোকেট করতে হবে। বেশিরভাগ সময় দেখা যায় যে প্রশ্নের স্টেটমেন্টগুলো হুবহু টেক্সটের মতো থাকে না। আমি কিন্তু এর আগেও আপনাদেরকে এটাই বললাম যে আপনাদের মাথায় এটা রাখতে হবে যে কতভাবে প্রশ্নের টেক্সটটাকে প্যারাগ্রাফে প্যারাফ্রেজ করা যেতে পারে সেটা নিয়ে ভাববেন, কতভাবে সিনোনিম ব্যবহার করে প্রকাশ করা যেতে পারে সেটার কথাও ভাববেন। সো এই যে আপনি যেই স্টেটমেন্টটা খুঁজছেন ওই স্টেটমেন্টটা কিন্তু হুবহু আপনার প্রশ্নের স্টেটমেন্টের মতো নাও হতে পারে। সো সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে, লোকেট করে সেটাকে আন্ডারলাইন করে মার্ক করে রাখবেন যাতে পরবর্তীতে আবার সেখানে ফিরে এসে আবারও
পুরো জিনিসটা কনফার্ম করতে পারেন। আন্ডারলাইন করা যেই স্টেটমেন্টটি রয়েছে বা যেই সেন্টেন্সটি আপনার প্রশ্নের স্টেটমেন্টের সাথে মিলে নাকি না সেটা যাচাই করার সুযোগ কিন্তু এখনই। আপনি যে প্যাসেজে বা আপনি যেই এসেতে যেই প্যারাগ্রাফটা বা যেই লাইনটা আপনি আন্ডারলাইন করেছেন সেই লাইনটা আপনার প্রশ্নের স্টেটমেন্টের সাথে মিলছে নাকি সেটা আপনার এই স্টেজে এসে যাচাই করতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য। তারপরে আমরা এই যে 2, 3 এবং 4 যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলোকে আবারও রিপিট করব আমাদের পরবর্তী সকল প্রশ্নের জন্য। আমরা আরেকটু এগিয়ে যাই। আপনাদের সামনে এখানে কিছু কুইক টিপস রয়েছে, দ্রুত কিছু টিপস নিয়ে আমরা আলোচনা করে ফেলবো। একদম প্রথমে এই আইটেমটি পারলে শেষে উত্তর করুন, কারণ দেখা যাবে যে প্রথম দিকের সবগুলো প্রশ্ন জবাব দেওয়ার জন্য আপনার প্যাসেজটা বেশ কয়েকবার অলরেডি পড়া হয়ে যাবে, প্যাসেজের সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। সো এই যে ধারণাটা আপনি বিল্ড করবেন ওভার টাইম, এটা আপনাকে এই জাতীয় প্রশ্ন, এই যে প্যারাগ্রাফ ইনফরমেশন টাইপ প্রশ্নগুলোকে সলভ করতে আরও হেল্প করবে। সো পারলে যদি সম্ভব হয় এটাকে আপনারা লাস্টে অ্যাটেম্প্ট করতে পারেন। এরপরে দেখবেন যে প্রশ্নে নাম অথবা কোনো জায়গার নাম অথবা কোনো নাম্বার রয়েছে নাকি, যদি থেকে থাকে তাহলে কিন্তু এটা আপনি আরও সহজে প্যাসেজে আইডেন্টিফাই করবেন। যদি কারো নাম থাকে, কোনো জায়গার নাম থাকে, কোনো নাম্বার থাকে, এটা সহজেই প্যাসেজে খুঁজে বের করা যাবে। সেটা আইডেন্টিফাই করবেন এবং আইডেন্টিফাই করে তারপরে আনসারটা নির্ণয় করবেন। সিনোনিম বা প্যারাফ্রেজ সম্পর্কে খুবই সচেতন থাকবেন, কারণ এটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম, আপনাদেরকে প্রশ্নে যেভাবে কোয়েশ্চেনটা করা হয়েছে বা স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে এটা নেসেসারি না যে প্যাসেজে হুবহু সেভাবেই স্টেটমেন্টগুলো আসবে। প্যাসেজে কিন্তু সেটা প্যারাফ্রেজ আকারেও আসতে পারে, সেটা সিনোনিম আকারেও আসতে পারে। সেটা নিয়ে আপনি একটু সচেতন থাকার চেষ্টা করবেন। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, প্রশ্নে যদি আপনাদেরকে 34% বলা হয়ে থাকে, মনে করেন 34% অফ সামথিং, কিছু একটা আপনাকে প্রশ্নে বলা হলো, সেটা কিন্তু টেক্সটে জাস্ট ওভার আ থার্ড এভাবে বলা যেতে পারে, এটা কিন্তু অসম্ভব না। অ্যাবাউট আ থার্ড এভাবেও কিন্তু বলা যেতে পারে। এটা বলতেই কিন্তু আমরা প্যারাফ্রেজ মিন করছি, এবং প্রশ্নে কিন্তু অনেক সময় প্রশ্নে যেভাবে আপনাকে স্টেটমেন্ট বলা হয় সেটা প্যাসেজে গিয়ে প্যারাফ্রেজ করা হতে পারে। সো সেটা নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে। এখন আমরা আমাদের স্ক্রিনে আমাদের যে প্যাসেজটা আমরা আজকে অ্যাটেম্প্ট করে দেখব সেই প্যাসেজটা দেখতে পাচ্ছি। একটু দ্রুত আমরা পড়ে এটার ধারণাটা বা মূল ভাবটা একটু বোঝার চেষ্টা করি। আমানসেনস এক্সপেডিশন টু দ্য সাউথ পোল, এটা হচ্ছে আমাদের আজকের প্যাসেজের টপিক। মানে এখানে কেউ একজন সাউথ পোলে গিয়েছিল, সাউথ পোলকে এক্সপ্লোর করতে বা সাউথ পোলে কোনো একটা মিশন ক্যারি আউট করতে সে সাউথ পোলে গিয়েছে। আমরা টাইটেলটা পড়েই বুঝে যেতে পারছি যে এখানে সাউথ পোলে যাওয়া নিয়ে কথা হচ্ছে। আমরা প্যারাগ্রাফ এটা একদম প্রথম যেই প্যারাগ্রাফটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলে দেখি। খেয়াল করে দেখবেন, আমানসেনস এক্সপেডিশন টু দ্য সাউথ পোল, এখানে কি বলা হয়েছে? The first expedition to reach the geographic South Pole was led by the Norwegian explorer Roald Amundsen। যে একদম প্রথম যে এক্সপেডিশনটা সাউথ পোলে হয়েছিল সেটা নরওয়েজিয়ার একজন এক্সপ্লোরার রোয়াল্ড অ্যামানসেন কন্ডাক্ট করেছিলেন বা তিনি যে গিয়েছিলেন। He and 4 others arrived at the pole on 14th December 1911। তিনি এবং তার সঙ্গে আরও 4 জন মিলে তারা পোলে এসেছিলেন 1911 মানে 1911 সালের 14ই ডিসেম্বরে। 5 weeks ahead of a British party led by Robert Falcon Scott, মানে তারা ব্রিটিশ একটা পার্টি আসছিল সেম মিশনে, যেটা রবার্ট ফ্যালকন স্কট নামের একজন ব্যক্তি লিড করছিলেন। তাদের 5 সপ্তাহ আগে রোয়াল্ড অ্যামানসেনের টিমটা চলে এসেছিল অ্যাজ পার্ট অফ দ্য টেরা নোভা এক্সপেডিশন। ব্রিটিশ পার্টিটা যে এক্সপেডিশনে এসেছিলেন সেই এক্সপেডিশনটার পুরো নাম ছিল হচ্ছে টেরা নোভা এক্সপেডিশন। Amundsen and his team returned safely to their base and later learned that Scott and his 4 companions had died on their return journey. Amundsen এবং তার টিম ঠিকঠাক তাদের বেসে ফেরত আসতে পেরেছিলেন এবং পরে তারা জানতে পারেন যে স্কট এবং স্কটের টিম রিটার্ন জার্নিতে মারা গিয়েছিলেন। যখন তারা ফেরার চেষ্টা করছিলেন সেই ফেরার জার্নিতে তারা মারা গিয়েছিলেন। আমরা মোটামুটি ধারণা করতে পেরেছি।
এরপরে আমরা যদি দ্বিতীয় প্যারাগ্রাফটাতে একটু মনোযোগ দিই, খেয়াল করে দেখবেন, Amundsen's plans had focused on the Arctic and the conquest of the North Pole by means of an extended drift in an icebound ship. যে অ্যামানসেন প্রথমত আর্কটিকে ফোকাস করতে চাচ্ছিল বাই কনকোয়েস্ট অফ দ্য নর্থ পোল, মানে সে ইনিশিয়ালি নর্থ পোলে যেতে চাচ্ছিল যাতে করে সে আর্কটিকের উপর এক্সপ্লোর করতে পারে। বাই মিনস অফ অ্যান এক্সটেন্ডেড ড্রিফট মানে একটি আইসবাউন্ড শিপে করে সেই এক্সপ্লোরেশনটা করতে চাচ্ছিল। হি obtained the use of Fridtjof Nansen's polar exploration ship farm. তিনি হচ্ছে ফ্রিডশফ ন্যানসেন নামের একজন লোকের পোলার এক্সপ্লোরেশন শিপ ফার্মটা ইউজ করা শুরু করলো অ্যান্ড আন্ডারটুক এক্সটেন্সিভ ফান্ডরেজিং। ফান্ডরেজিং মানে হচ্ছে টাকা জমানো বা টাকা বৃদ্ধি করা বা ফান্ড রেজ করা কোনো একটা প্রজেক্টের জন্য। Preparations for this expedition were disrupted when in 1909, disrupted বলতে আটকে গিয়েছিল বা থেমে গিয়েছিল। এই যে এক্সপেডিশনটা ছিল সেটা প্রিপারেশনটা থেমে গিয়েছিল যখন 1909 সালে the rival American explorers Frederick Cook and Robert E. Peary each claimed to have reached the North Pole. 1909-এ এই এক্সপেডিশনের প্রিপারেশনগুলো থেমে যায় যখন রাইভাল আমেরিকান, রাইভাল মানে হচ্ছে এনিমি বা এখানে হচ্ছে অপোজিশন বলতে বুঝাচ্ছে, রাইভাল আমেরিকান এক্সপ্লোরার ফ্রেডরিক কুক এবং রবার্ট ই পিয়ারি দুইজনই ক্লেম করেছিলেন যে তারা আগে থেকেই নর্থ পোলে পৌঁছে গিয়েছেন। এতে করে অ্যামানসেন বুঝতে পেরেছেন বা টের পেয়েছেন যে তিনি হয়তো বা নর্থ পোল আর প্রথম ব্যক্তি হিসেবে এক্সপ্লোর করতে পারবে না। অ্যামানসেন দেন চেঞ্জড হিজ প্ল্যান, তিনি তার প্ল্যানটা চেঞ্জ করে অ্যান্ড বিগ্যান টু প্রিপেয়ার আ কনকোয়েস্ট অফ দ্য সাউথ পোল। তিনি তখন তার প্ল্যান চেঞ্জ করেন এবং প্ল্যান চেঞ্জ করে তিনি ডিসাইড করলেন যে তিনি এখন সাউথ পোলটা কনকোয়েস্ট করবে। আচ্ছা, uncertain of the extent to which the public and his backers would support him, তিনি অনিশ্চিত ছিলেন যে জনতা এবং তার যে সাপোর্টার আছে তারা তাকে কতটুকু সাপোর্ট করবেন। he kept this revised objective secret, উনি অনিশ্চিত ছিলেন দেখেই এই পুরো অবজেক্টিভটাকে তিনি বা এই প্ল্যানটাকে তিনি গোপন রাখলেন। when he set out in June 1910, তিনি জুন 1910 সালে সেট আউট করে, ইভেন মোস্ট অফ হিজ ক্রিউ বিলিভ দে ওয়ার এম্বার্কিং অন অ্যান আর্কটিক ড্রিফট, মানে তারা যখন প্রথমেই 1910-এ স্টার্ট আউট করে তার পুরো ক্রুও পুরোপুরি জানতো না যে তারা আসলে কোথায় যাচ্ছে। তারা ভাবছে তারা নর্থ পোলে যাচ্ছে, কিন্তু আসলে অ্যামানসেন তাদেরকে নিয়ে যাচ্ছে হলো সাউথ পোলে, সেটা নিয়ে তার ক্রুও জানতো না। আমরা পরবর্তী যেই প্যারাগ্রাফটা আছে সেটা একটু দেখি। The expedition's success was widely applauded. এই পুরো এক্সপেডিশনের যে সাকসেসটা আছে সেটাকে সবাই অনেক অ্যাপ্লড করেছে বা অনেক প্রেইজ করেছে। The story of Scott's heroic failure overshadowed its achievement in the United Kingdom. মানে স্কটের যে হিরোইক ফেলিয়ার ছিল সেটা overshadowed its achievement, মানে তার অ্যাচিভমেন্টটা বা এই যে এক্সপেডিশনটা সাকসেসফুল হয়েছে সেটার পুরো ইম্প্যাক্টটাকে কিছুটা একটু কমিয়ে এনেছিল বা সেটা নিয়ে মানুষজনের মধ্যে যে এক্সাইটমেন্টটা ছিল সেটাকে একটু কমিয়ে এনেছিল। Unable to accept that a Norwegian had been the first person to set foot in the South Pole but not in the rest of the world, মানে হলো যে ইউনাইটেড কিংডমেই এটার ইম্পর্টেন্সটা একটু কমে গিয়েছিল, কারণ ওরা আসলে মেনে নিতে পারছিল না যে সাউথ পোলে পাড়ি দেওয়ার মতো প্রথম ব্যক্তি একজন নরওয়েজিয়ান ছিলেন, কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে এটা খুবই ভালোভাবেই নেওয়া হয়েছিল। Amundsen's decision to keep his true plans secret until the last moment was criticized by some. অনেকেই এটাকে একটু ক্রিটিসাইজ করেছিলেন যে অ্যামানসেন কেন লাস্ট মুহূর্ত পর্যন্ত এই পুরো প্ল্যানটাকে গোপন রেখেছেন। Recent polar historians have more fully recognized the skill and courage of Amundsen's party. Recent মানে আজকালকার যারা হিস্টোরিয়ান রয়েছে তারা অবশ্যই এর উল্টোটাই মনে করে, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে যে অ্যামানসেন এবং তার পার্টি মিলে যে স্কিলটা বা যে দক্ষতা যে সাহসটা দেখিয়েছে সেটাকে। The permanent scientific base at the pole bears his name together with that of Scott, মানে যে পার্মানেন্ট সায়েন্টিফিক বেসটা রয়েছে যেটা পোলের নিচে আছে সেখানে অ্যামানসেনের নামও রয়েছে এবং স্কটের নামও রয়েছে। আমরা এবার যেটা করব প্রশ্নগুলো একটু করে দেখে নিব। এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপনাদের স্ক্রিনে রয়েছে, একটা একটা করে আসছে, খেয়াল করে দেখবেন 1 থেকে 5 পর্যন্ত আমাদের প্রশ্ন রয়েছে। আমরা এখন কি জিজ্ঞেস করছে আমাদেরকে সেটা বের করার চেষ্টা করব। ইন হুইচ প্যারাগ্রাফ
A to C is the following information found. আমাদেরকে 5টা তথ্য দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোন প্যারাগ্রাফে এই তথ্যগুলো খুঁজে পাওয়া যায় সেটা একটু যাচাই করতে বা সেটা আমরা একটু খুঁজে বের করতে। একদম প্রথম যেই তথ্যটা আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সেটাকে একটু দেখি। The success of Roald Amundsen was celebrated worldwide except in one country. বলা হচ্ছে যে রোয়াল্ড এমানসেনের যে সফলতাটা এসেছিল সেটা দুনিয়া ভরে সব জায়গায় সেলিব্রেট করা হয়েছিল একটি দেশ বাদে। আমরা কিন্তু একটু আগেই এটা একটা প্যাসেজে পড়েছি, আপনাদের কি মনে আছে? আমার কিন্তু মনে আছে। আমরা একটু ফেরত যাই, খেয়াল করে দেখবেন আমরা যদি একদম ঠিক এই তথ্যটাই আরেকটা প্যারাগ্রাফে খুঁজে বের করার চেষ্টা করি, আমাদেরকে এখানে কি বলা হয়েছিল? দ্য স্টোরি অফ স্কটস হিরোইক ফেইলিয়ার overshadowed its achievement in the United Kingdom. এর মানে হচ্ছে যে ইউনাইটেড কিংডমে মানুষজন স্কটের ফেলিয়ার নিয়েই ওরা অনেক বেশি কনসার্ন ছিল। এই কারণে তারা আসলে এই যে অ্যামানসেনের এক্সপেডিশনটা ছিল সেটা নিয়ে তারা খুব একটা কনসার্ন ছিল না বা সেটাকে নিয়ে তারা খুব একটা মাথা ঘামাচ্ছিল না। Unable to accept that a Norwegian had been the first person to set foot in the South Pole but not in the rest of the world. যে তারা মেনেই নিতে পারছিল না যে সাউথ পোলে একজন নরওয়েজিয়ান প্রথম পাড়ি দিয়েছিল, কিন্তু বাকি দেশে কিন্তু এই ঝামেলাটা হয় নাই। বাকি দেশের মানুষরা কিন্তু এটাকে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হিসেবে মেনে নিয়েছে। আমরা এই তথ্যটা পেয়েছিলাম প্যারাগ্রাফ সিতে। সো আমরা যদি একটু দ্রুত এখন দেখে নেই যে প্যারাগ্রাফ সিটাই কি 1-এর সঠিক অ্যান্সার নাকি। আমার গেস হচ্ছে যে 1-এর সঠিক অ্যান্সারটা আমরা প্যারাগ্রাফ নাম্বার সিতে খুঁজে পাবো। আমরা প্রথমটাই দেখে নেই, এখানে আমার অ্যান্সার প্যারাগ্রাফ সি। সো আমরা কেন প্যারাগ্রাফ সি হবে এটাও কিন্তু আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এটার অ্যান্সার প্যারাগ্রাফ সি, কারণ আমরা এই প্যাসেজটাতেই দেখেছি যে পুরো বিশ্বে কিন্তু তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে অ্যামানসেনের এক্সপেডিশনকে, শুধুমাত্র ইউনাইটেড কিংডমেই ওদেরকে সেই গুরুত্বটা দেয়নি। কারণ ইউনাইটেড কিংডমে তারা মেনেই নিতে পারছিল না যে একজন নরওয়েজিয়ান ব্যক্তি সাউথ পোলকে পাড়ি দিয়েছিল। সো আমাদের অ্যান্সার কিন্তু অপশন সি বা প্যারাগ্রাফ সি। আমরা পরবর্তীটাতে আগাই। Amundsen had only heard about the death of Scott after he had reached the South Pole. এখানে আমাদেরকে বলা হচ্ছে যে এমানসেন স্কটের ডেথ সম্পর্কে জানতে পেরেছিল সাউথ পোলে পৌঁছানোর পরে। সো আমরা যদি একটু আবারও আমাদের প্যারাগ্রাফে ফেরত যাই, আমরা একটু দেখার চেষ্টা করব যে এটা কোন জায়গায় ছিল যে এমানসেন স্কটের ডেথের কথা সাউথ পোলে পৌঁছাবার পরে জানতে পেরেছিল। আমরা যদি একটু প্রথমের দিকে যাই, খেয়াল করে দেখবেন, The first expedition to reach the geographic South Pole was led by Norwegian explorer Roald Amundsen. এখানে তথ্যটা নাই। He and 4 others arrived at the pole on 14th December 1911, 5 weeks ahead of a British party led by Robert Scott as part of the Terra Nova expedition. এখানেও বলা নাই। Amundsen and his team returned safely to their base and later learned that Scott and his 4 companions had died on their journey. তারা ফেরত আসার পরে জানতে পারলো যে স্কট এবং তার 4 জন যেই সাথী ছিলেন তারা রিটার্ন করার সময় মারা গিয়েছিলেন বা they died on their return journey. সো আমাদের এই অ্যান্সারটা কিন্তু আমরা প্যারাগ্রাফ এ তে খুঁজে বের করেছি। সো আমার ধারণা যে এটার অ্যান্সার হবে প্যারাগ্রাফ এ। সো আমরা যদি আবারও প্রশ্নটাতে ফেরত যাই, আপনারা খেয়াল করে দেখবেন, Amundsen had only heard about the death of Scott after he had reached the South Pole. এটার অ্যান্সার হচ্ছে প্যারাগ্রাফ এ, কারণ প্যারাগ্রাফ এ তেই এই তথ্যটা আমাদেরকে দেয়া ছিল যে তারা ফেরত আসছিলেন এবং ফেরত আসার পরে তারা জানতে পারে যে স্কটরা তাদের ফেরার জার্নিতে মারা গিয়েছিলেন। আমরা পরবর্তীটাতে যাই এবার। The base at the South Pole bears both Amundsen's name and Scott's. The base at the South Pole bears both Amundsen's name, মানে যে সাউথ পোলে যে বেসটা রয়েছে ওই বেসটাতে অ্যামানসেনের নামও রয়েছে এবং স্কটের নামও রয়েছে। আমরা যদি একটু এগিয়ে দেখি, এটার অ্যান্সারটা প্যারাগ্রাফ সিতেই কিন্তু আমরা মার্ক করে রেখেছিলাম। The permanent scientific base at the pole bears his name together with that of Scott. কারণ আমরা প্যারাগ্রাফ সিতে একদম লাস্টেই দেখেছিলাম যে এমানসেন
এই যে সায়েন্টিফিক বেসটা রয়েছে সাউথ পোলে, সেই সাউথ পোলের বেসটাতে স্কটের সাথে সাথে এমানসেনের নামও রয়েছে। সো এখানে অ্যান্সার হবে অপশন সি। আরেকটু এগিয়ে দেখি, এমানসেন হ্যাড অরিজিনালি প্ল্যান্ড অ্যান এক্সপেডিশন টু দ্য নর্থ পোল। এটাও কিন্তু আমরা পড়েছিলাম যে এমানসেন শুরুতে নর্থ পোলে যেতে চাচ্ছিলেন, কিন্তু তারপর যখন তিনি দেখলেন যে নর্থ পোলে অলরেডি কেউ পাড়ি দিয়ে দিয়েছে এবং তিনি প্রথম ব্যক্তি হবে না নর্থ পোলে পাড়ি দেওয়ার জন্য, তখন তিনি তার প্ল্যান চেঞ্জ করে সাউথ পোলে যাওয়ার কথা ভেবে নিলেন। সো সাউথ পোলে যাওয়ার কথা প্ল্যানটা চেঞ্জ করে ফেললো যে সে এখন সাউথ পোলে যাবে। এই তথ্যটা আমরা কোন জায়গায় পেয়েছিলাম সেটা একটু খুঁজে দেখি। এমানসেনস প্ল্যানস হ্যাড ফোকাসড অন দি আর্কটিক and the conquest of the North Pole by means of an extended drift in an icebound ship. এটা প্যারাগ্রাফ বি তে প্রথম লাইনেই আমরা দেখতে পেরেছিলাম যে এমানসেন প্রথমত নর্থ পোলে যাওয়ার প্ল্যান করেছিল একটি আইসবাউন্ড শিপে করে, কিন্তু যখন এই যে প্রিপারেশনস ফর দিস এক্সপেডিশন ওয়ার ডিসরাপ্টেড, মানে চেঞ্জ করা হয় বা একটু থেমে যায়, যখন 1909 সালে রাইভাল আমেরিকান এক্সপ্লোরার ফ্রেডরিক কুক, মানে তার অপোজিশন আমেরিকান এক্সপ্লোরার ফ্রেডরিক কুক এবং রবার্ট পিয়ারি দুইজনই ক্লেম করেছিলেন যে তারা নর্থ পোলে অলরেডি চলে গিয়েছে, তখন এমানসেন বুঝতে পারলো যে আচ্ছা এখানে গেলে তো হবে না, কারণ এখানে অলরেডি অন্য দুইজন ব্যক্তি চলে গেছেন। তখন তিনি প্ল্যান চেঞ্জ করে নর্থ পোলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা আমরা প্যারাগ্রাফ বি তে খুঁজে পেয়েছিলাম। আমরা আমাদের লাস্ট প্রশ্নটা দেখে নেই। লাস্ট প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে? When Amundsen decided to aim for the South Pole, he did not reveal his intentions. যখন এমানসেন সাউথ পোলে যাওয়ার কথা ভাবছিলেন, তিনি ইনিশিয়ালি কাউকেই কোনো ধরনের তথ্য বলেনি বা রিভিল করেনি। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমরা কোন প্যাসেজে এই অ্যান্সারটা পেয়েছিলাম, আপনাদের কি মনে পড়ে যে আমরা দ্বিতীয় প্যাসেজটা যখন পড়েছি তখন আমরা দেখেছিলাম যে এমানসেন প্রথমে তার ক্রু মেম্বারদেরকে পর্যন্ত বলেনি, সে হচ্ছে সাউথ পোলে যে যাবে সে কাউকে বলেনি, সে বলেছিল যে আমাদের আগের যেই প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী আমরা নর্থ পোলেই যাব। এইটা কিন্তু তথ্যটা কিন্তু আমরা প্যারাগ্রাফ নাম্বার বি তে খুঁজে পেয়েছি। আমরা একটু আগালে দেখতে পারবো যে কোন জায়গায় প্যারাগ্রাফ বি এর কোন জায়গায় এই তথ্যটা ছিল। প্যারাগ্রাফ বি তে খেয়াল করে দেখবেন জায়গাটা বোল্ড করা রয়েছে, ঠিক এই লাইনটা, যে এমানসেন দেন চেঞ্জড হিজ প্ল্যান এন্ড বিগ্যান টু প্রিপেয়ার ফর আ কনকোয়েস্ট অফ দ্য সাউথ পোল। এমানসেন প্ল্যান চেঞ্জ করলো, বললো যে সে এখন সাউথ পোলে যাবে। সে অনিশ্চিত ছিল যে কতটুকু তাকে পাবলিক মানে জনতা আর তার ব্যাকাররা সাপোর্ট করবে, মানে সে আসলে বুঝতে পারছিল না যে জনতা তাকে সাপোর্ট করবে নাকি তার সাপোর্টাররা তাকে সাপোর্ট করবে নাকি। সো এই কারণেই তিনি হচ্ছে এই পুরো প্ল্যানটাই যে অবজেক্টিভ ছিল যে সে হচ্ছে এখন নর্থ পোলে যাবে না, সে এখন সাউথ পোলে যাবে, এই পুরো ব্যাপারটাকে সিক্রেট রাখলো, গোপন রাখলো। যখন তারা 1910 সালে রওনা দিল তখনও কিন্তু তার মেজরিটি ক্রু এটাই ভাবছিল, ক্রু মানে তার মেজরিটি যে মানুষজন তার সঙ্গে কাজ করছিল তারাও ভাবছিল যে তারা আসলে আর্কটিক ড্রিফটে যাচ্ছে নর্থ পোলে যাওয়ার জন্য। সাউথ পোলে যাওয়ার জন্য যে প্ল্যান চেঞ্জ করা হয়েছে তারাও কিন্তু জানতো না। সো এই অ্যান্সারটা কিন্তু আমরা কোথায় পেয়েছি? প্যারাগ্রাফ বি তে পেয়েছি। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই যে টেকনিকগুলো আমি আপনাদেরকে বললাম যে একদম শুরুতে আমরা পুরো প্যাসেজটার ধারণা নেওয়ার চেষ্টা করব, আর এই ধারণাটা নিয়ে রাখলে আপনি কিন্তু অনেক এডুকেটেড ভাবে গেসও করতে পারবেন যে আচ্ছা এটা মনে হয় আমি দ্বিতীয় প্যারাগ্রাফে পড়েছিলাম বা এটা মনে হয় আমি তৃতীয় প্যারাগ্রাফে পড়েছিলাম। সো এই যেই ধারণাটা আছে এটা কিন্তু আমরা সহজেই প্যারাগ্রাফটা একটু ভালো মতো পড়ে রাখলে করে নিতে পারবো। আশা করি আজকের ক্লাসটা পড়ে বা আজকের ক্লাসটা করে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে প্যারাগ্রাফ ইনফরমেশন ম্যাচিং এই টাইপের প্রশ্নগুলো যখন রিডিং সেকশনে আসবে তখন আপনারা কিভাবে সেগুলোকে সলভ করতে পারবেন। আশা করি টিপস অ্যান্ড টেকনিক্সগুলোও আপনারা ফলো করবেন এবং পরবর্তীতে যখনই এই টপিকটা অ্যাটেম্প্ট করবেন অনেক সহজেই সলভ। নেক্সট ক্লাসে আপনাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।